আপন মানুষগুলো যে এভাবে এত যত্ন করে ধোঁকা দেবে কখনো কল্পনাও করিনি। কিন্তু এটা হয়েছে আমার সাথে। আমার সবচাইতে বিশ্বাসী মানুষটা আমাকে ঠকিয়েছে, ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, অথচ আমি বোকার মতো সব দেখে যাচ্ছি, কিছু করতে পারছি না। আমার কেন জানি এই বাড়িতে থাকতে ইচ্ছে হলো না। যাকে ভালোবেসে বিশ্বাস করে এতদিন এই বাড়িতে নিজের বাড়ি মনে করে থেকেছি, সেই মানুষটা যখন আমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন সেখানে থাকার কোনো প্রয়োজনই মনে করলাম না। মানুষ বলে মেয়েদের স্বামীর বাড়ি হলো আসল বাড়ি, কিন্তু আমার কাছে মনে হয় বাপের বাড়ি আসল বাড়ি। প্রতিটি বাবা মাকে নিজের মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকা উচিত, কারণ যে কোনো সময় মেয়েকে স্বামীর বাড়ি থেকে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে আসতে হতে পারে। এটাই বাস্তবতা। আমি বাবা মায়ের কাছে চলে গেলাম। যে আমার সহজ সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করছে, তাকে না বলে আমি আমার বাপের বাড়ি চলে যাই। মা আমাকে একা দেখে যখন জানতে চেয়েছিল আমি একা এসেছি কেন, আমার স্বামী নিয়ে আসেনি কেন, আমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে নাকি, তখন আমি বোকার মতো দাঁড়িয়েছিলাম। আমার বউ দাঁড়িয়ে আমার দিকে তখন নিহর চোখে তাকিয়েছিল। তার চোখ দেখে তাকে নিহির মনে হলেও তার ভেতরটা খুব হিংস্র, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার জন্য তার মনে কি একটু মায়া নেই? আমার জন্য কি তার দুঃখ হয় না? সে তো আমার বোন না, সৎ বোন না। নিজের মায়ের পেটের বোনের জন্যে তো মানুষের মনে আলোকিতভাবে মায়া মমতার সৃষ্টি হয়, তাহলে তার মনে হয় না কেন? এসব আমার জানা নেই, কিন্তু খুব করে এসব জানতে ইচ্ছে করে। তানিয়া কেন আমার সাথে এমন করলো, কিন্তু আমি জানতে পারি না। আজ 7টা দিন হয়েছে আমি চলে এসেছি। এই 7 দিনে আমার স্বামী একবারও জন্য ফোন দেয়নি, খোঁজ নেয়নি, অথচ আমি তানিয়াকে দেখতাম কার সাথে কথা বলেছে। আমি আমার স্বামী ছাড়া কাউকে ভাবতে পারতাম না, কারণ আমি জানি হাসান তানিয়ার সাথে কথা বলে। আমি এখন তার কাছে পুরাতন হয়ে গিয়েছি। সে নতুন কিছু চাই। আমি বুঝতে পারছি না 2 দিন পর আমার জন্য কি অপেক্ষা করছে। খুব ইচ্ছে করছে বাবা মাকে সব খুলে বলি, কিন্তু তাতে লাভ কি? বাবা মা অনেক কষ্ট পাবেন, অথচ যারা কষ্ট পাওয়ার তারা ঠিকই সুখে থাকবে। বাবা আর মা মামার বাড়ি যাবে কিছুদিনের জন্য। তানিয়াকে এত করে বলার পরেও সে যেতে রাজি হলো না। আমিও সেখানে গেলাম না, কারণ আমি জানি বাবা মায়ের সাথে যদি আমি মামার বাড়ি চলে যাই তাহলে হাসান এখানে চলে আসবে। যদিও আমার মনে হয় তানিয়া হাসানকে হয়তো জানিয়ে দিয়েছে বাসায় কেউ নেই, সবাই মামার বাড়িতে গিয়েছে, তুমি চলে আসো। আর হাসানও চলে আসবে। আফসোস, সে তার স্ত্রীর জন্য আসবে না, নোংরা প্রেমিকার জন্য আসবে। আমি তাদের এই অবৈধ নোংরা প্রেম লীলাটা দেখতে পারছি না, সহ্য হচ্ছে না আমার, মরে যেতে ইচ্ছে করছে। আমার মনে হয় তাদের দুজনকে যদি খুন করতে পারতাম তাহলে আমার ভেতরটা একটু হলেও শান্ত হতো। পরের দিন সকালে দেখে আমার স্বামী চলে এসেছে। আমি দরজা খুলে দিলেও সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইল না। কোনো না বলে চলে এসেছি এটাও জানতে চাইল না। শুধু তানিয়া কোথায়, আমি বললাম সে বাবা মায়ের সাথে গিয়েছে, কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। তানিয়া আমাকে ফোন করে বলেছে সে মামার বাড়ি যাবে না, বরং তুমি যাবে, তাই সে আমাকে এখানে আসতে বলেছে। আর এখন তুমি বলছো তানিয়া বাসায় নেই। আমি তানিয়াকে এখন ফোন দিচ্ছি, দাঁড়াও। এই বলে আমার স্বামী আমার বোনকে ফোন দিতে থাকে, কিন্তু তার নাম্বার বন্ধ দেখায়। আমি তাকে বললাম তানিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছি, সে আমার কাছে অনেক কান্না করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকেও ক্ষমা করে দিয়েছি, চলো না আগের মতো হয়ে যায় আমরা। কথাগুলো শুনে হাসান কিছু বলল না। আমি তাকে ভেতরে নিয়ে খাবার খেতে বসালাম। আজ আমি অনেক যত্ন করে তোমার খুব পছন্দের একটা জিনিস রান্না করেছি, যেটা তুমি সবচাইতে বেশি পছন্দ করো। খেয়ে দেখো, তোমার অনেক ভালো লাগবে। আমার সামনে আমার স্বামী খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে, বুঝতে পারছি রান্নাটা তার কাছে খুব ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, কিন্তু লবণ একটু বেশি হয়েছে। মানুষের মাংস তো, তাই একটু লবণ বেশি লাগছে। কি বললে? মানুষের মাংস মানে? কিছু না, বললাম না লবণ একটু বেশি দিয়ে ফেলেছি, তুমি খাও। খাওয়ার পর আমি স্বামী যখন আমাকে স্পর্শ করার জন্য ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, তখন আমি বিছানা থেকে উঠে গেলাম। সে অনেক অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। কি খুব অবাক হচ্ছ? তুমি কি করে ভাবলে এত কিছু করার পরেও আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে অপবিত্র মানুষ, জঘন্য পুরুষ। এত যত্ন করলে যে। তুমি কিসের মাংস দিয়ে ভাত কিছু জানো? কিসের? মানুষের। তুমি যার সাথে নোংরামিতে মেটে উঠেছিলে তার মাংস রান্না করে তোমাকে খাইয়েছি। হ্যাঁ, আমার বোন তানিয়াকে আমি নিজ হাতে জবাই করেছি, তারপর সে কাঁচা মাংস রান্না করে তোমাকে খাইয়েছি। তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি খুব মজা করে খেয়েছো। আমার কথা শুনে হাসিম বমি করে ফেললো আমার সামনে। এতটা জঘন্য মানুষ কিভাবে হতে পারে? নিজের বোনকে নিজের হাতে জবাই করতে পারলে? তোমার হাত একটু কাঁপলো না? না, কাঁপেনি। নিজের স্বামীকে খুন করতে আমার হাত একটু কাঁপবে না। কথাগুলো বলেই বিছানার নিচ থেকে রামধারা নিয়ে আমার স্বামীকে খুপিয়ে ক্ষতবিক্ষত করে
মৃত্যুর আগে সে আমার কাছে অনেক ক্ষমা চেয়েছিল, নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু আমার ভেতরে তার জন্য এতটা ঘৃণা জমেছিল যে তাকে আমি ক্ষমা করতে পারিনি। তাকে শুধু বলেছিলাম, তোমরা দুজন মৃত্যুর পরে এই পৃথিবীর খারাপ মানুষ হিসেবে বেঁচে থাকবে। আমি বোধহয় প্রথম মানুষ যে তার বোনকে নিজ হাতে জবাই করেছে, নিজের স্বামীকে ফুঁপিয়ে হত্যা করেছে। বাবা আর মা যখন বাসায় আসলো তখন আমি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে তাদেরকে জড়িয়ে ধরলাম আর সব কিছু খুলে বললাম। হাসান আর তানিমার কিছু অন্তরঙ্গ ছবি ছিল আমার কাছে, সেগুলো দেখে আর মা বাবা বিশ্বাস না করে থাকতে পারলেন না। হাসান আর তানিয়া পালিয়ে গেছে, আর কোনোদিন তারা আমাদের কাছে আসবে না। এই কথাগুলো বাবা মা যখন শুনলো তখন তারা আমাকে জড়িয়ে ধরলো, ভালোবাসে সান্ত্বনা দিল। আমার মনে হলো এরকম বাবা মা থাকতে আমার স্বামী আর বোনের কোনো দরকার নেই। আমি আমার বাবা মাকে নিয়ে বাকিটা জীবন পাড়ি দিতে পারবো। আমি আমার বাকি জীবনটা কোনো চরিত্রহীন মানুষের সাথে কাটাতে চাই না, সবসময় বিশুদ্ধ থাকতে চাই আমি।